আর্য আবারও ঘুরে তাকালো, তবে এবার কিঞ্চিত ভ্রু গোচানো। এদিকে বারবার ডাকায় কিছুটা ইতস্তত তৃষা নিজেও জোরপূর্বক হেসে পরিস্থিতি সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে ও। কিছু বলার আগেই আর্য ওর দিকে এগিয়ে আসলো। তৃষা ভাবল এই বুঝি লোকটা ধমক দেয়। তবে এবার আর তেমন কিছুই হলো না। আর্য সোজা এগিয়ে এসে বিছানার উপর বসে পড়ল। বলুন, আগে আপনার সব কথা শুনি, তারপরে যাব না হয়। একে একে সব কথা শেষ করবেন আপনি। দেখি ঝুলিতে কত কথা জমা আছে। আর্যর এমন অতর্কিত শান্ত আত্মসমর্পণে তৃষার হৃদস্পন্দন এক লহমায় অবাধ্য হয়ে উঠল। ললাটে বিন্দু বিন্দু ঘাম আর কম্পিত ওষ্ঠ ধরে এক লাজুক বিহবলতা খেলে গেল। আর্যর এই প্রশান্ত ভঙ্গি দেখে তৃষা বড্ড অপ্রস্তুত বোধ করল। ও ওনার কোণটা আঙুলে পেঁচাতে পেঁচাতে আলতো হেসে পড়ল। মানে আমি বলছিলাম বলুন। শোনার জন্যই তো বসে আছি। আসলে হুম। তৃষা এবার সমস্ত সাহস এক লহমায় সঞ্চয় করে বলেই ফেলল। আচ্ছা, আপনি আবার আমাকে আপনি করে কেন বলছেন? মানে? না মানে একবার আপনি একবার তুমি শুনতে কেমন জানি লাগে। আর্য চোখ সরু করে বলল। তাহলে এখন সলিউশন কি? অলওয়েজ তুমি করে বলবেন। হুম। হঠাৎ মুখ ফসকে এমন কথা বলে নিজেও কিছুটা বিভ্রান্ত তৃষা। ওর অস্বস্তি দূর করতে আর্য তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে পড়ল। বেরিয়ে যেতে যেতে বলল। দ্রুত আসুন, কুইক। ও বেরিয়ে যেতেই তৃষা কোমরে হাত বেঁধে দাঁতে দাঁত চেপে বলল। মিস্টার খসটা উদ্দিন কোথাকার, স্বাভাবিক কথা সিরিয়াসনেস নিয়ে চলে আসতে হয়। বৃষ্টি ধৌত খুলনার রাজপথ তখন এক মায়াবী রূপ ধারণ করেছে। পিছঢালা কালো পথের বুকে ল্যাম্পপোস্টের হলদেটে আলো পড়ে এক দীর্ঘ ছায়া বিলাসের সৃষ্টি করেছে। আর্যর গাড়িটি যখন শিববাড়ি মোড় পেরিয়ে নিউ মার্কেট অভিমুখে ছুটছে, তখন চারপাশের বাতাসে ভেজা মাটির সেই সোদা গন্ধ আর কামিনী ফুলের মৃদু সুবাস এক অপার্থিব আবেশ ছড়িয়ে দিচ্ছে। বাজারের আধুনিক বিপণী বিতানগুলোর কাচের দেয়ালে বৃষ্টির শেষ বিন্দুগুলো তখনও মুক্তধারার মতো জমে আছে, যা নাগরিক জৌলুসের মাঝেও এক স্নিগ্ধ বিষণ্ণতা ফুটিয়ে তুলেছে। বর্ষণ পরবর্তী এই নিস্তব্ধ শহরে জনসমাগম আজ কিঞ্চিত বিরল হলেও শপিং মলের উজ্জ্বল আলোকসজ্জায় তৃষার চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। আর্য অত্যন্ত শান্ত পায়ে ওর পাশে হাঁটছে। ভিড় এড়াতে আর্য বারবার তৃষাকে নিজের বাহুর ঘেরাটোপে আগলে রাখছে, যাতে কেউ ধাক্কা না দেয়। একটি নামী পোশাকের দোকানের সামনে দাঁড়িয়ে আর্য ভেতরে প্রবেশ করার ইশারা করল। সেলস গার্ল এগিয়ে আসতেই আর্য নির্বিকার গলায় বলল। ওনাকে লেটেস্ট ডিজাইনের কিছু শাড়ি আর সালোয়ার কামিজে দেখান। কালার যেন একটু সলিড আর এলিগেন্ট হয়। তৃষা আর কিছু বলার সুযোগ পেল না। সেলস গার্লটা বিনম্র হেসে ওকে নিয়ে ভিতরে গেল। সেলস গার্ল যখন একের পর এক জমকালো শাড়ি আর সালোয়ার কামিজ আর বাহারি পোশাকের পসরা মেলে ধরছিল, তৃষা তখন দামে ট্যাগ দেখে রীতিমতো আটকে উঠছে। ও আর্যের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। এই যে মিস্টার, আপনি কি ব্যাংক লুট করে এসছেন? একটা সাধারণ কামিজের দাম যা দেখাচ্ছে, তাতে আমার পুরো মাসের পকেট মানি চলে যাবে। চলুন এখান থেকে। আর্য নির্বিকার ভঙ্গিতে একটি গাঢ় ল্যাভেন্ডার রঙের জর্জেট কামিজটা পরখ করতে করতে বলল। ব্যাংক লুট করতে হয়নি, নিজের উপার্জিত টাকা খরচ করছি। আর বেশি কথা না বলে জাস্ট পিক হোয়াট ইউ লাইক। তৃষা ঠোঁট উল্টে বলল। বললেই হলো, আপনি তো আমাকে পুরো ফ্যাশন প্যারেডে নামিয়ে দিচ্ছেন। আর্য তৃষাকে কিছু না বলে কাউন্টারে দাঁড়িয়ে খুব সাবলীল ভঙ্গিতে নিজের ব্ল্যাক কার্ডটা এগিয়ে দিয়ে সেলস গার্লকে নির্দেশ দিল। শুনুন, এই ল্যাভেন্ডার জর্জেট আর ব্ল্যাক সিকোয়েন্সটা ছাড়াও ওই যে কর্নারে রাখা নেভি ব্লু পিওর সিল্কের শাড়িটা, কাঞ্চিপুরম স্টাইলের, ওটা আর ওই পিচ কালারের হ্যান্ড এমব্রয়ডারি করা থ্রি পিসটাও প্যাক করুন। তৃষা এবার আর চুপ থাকতে পারল না। সে আর্যর হাতের ওপর হাত রেখে প্রায় চিৎকার করে উঠল। থামুন, আপনি কি এই পুরো দোকানটা বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন? একটা নেভি ব্লু সিল্কের দামই তো 24,000 টাকা। আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে?
তবে আর্য ওর কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না, বরং বেরিয়ে যেতে যেতে সেলসম্যানের উদ্দেশ্যে বলল, সবগুলো হোম ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করবেন। ব্যাস বেরিয়ে গেল ও। আর পেছনে ফুঁসতে ফুঁসতে এক পর্যায়ে বেরিয়ে গেল তৃষাও। তবে কেনাকাটার পর্ব সেখানেই শেষ হলো না। আর্য যেন আজ প্রতিজ্ঞাবদ্ধ তৃষাকে আপাদমস্তক বদলে দিতে। জুতো থেকে শুরু করে ম্যাচিং পার্টস কিছুই বাদ গেল না। এরপর আর্য ওকে নিয়ে ঝুঁকল এক অভিজাত জুয়েলারির শপে। কাচের শোকেসে রাখা স্বর্ণ আর হীরের অলংকারের ঔজ্জ্বল্যে তৃষা এক নজরেই বুঝে নিল এখানে পা রাখা মানেই বিপত্তি। ও বেশ সতর্কভাবে আর্যর পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই আর্যর গম্ভীর কণ্ঠস্বর ওকে থামিয়ে দিল। কোথায় যাচ্ছেন? এদিকে আসুন। তৃষা বিড়বিড় করে বলল, আসলে আমার কোনো গহনার প্রয়োজন নেই। যা কেনা হয়েছে তা দিয়েই 3-4টে বিয়ে বাড়ি অনায়াসে পার করে দেওয়া যাবে। চলুন এবার বাড়ি যাই। আর্য কোনো উত্তর দিল না। ও সরাসরি কাউন্টারের সেলসম্যানকে উদ্দেশ্য করে বলল, সিম্পল ডায়মন্ডের কিছু কানের দুল আর একটা স্লিক নেক পিস দেখান। খুব বেশি জমকালো হবে না, কিন্তু রুচিশীল হতে হবে। সেলসম্যান বেশ কয়েকটা ট্রের পসরা সাজিয়ে ধরল। তৃষা পাশ থেকে বারবার না করার ইশারা করলেও আর্য দৃষ্টি ছিল স্থির। সে অত্যন্ত সূক্ষ্ম চোখে প্রতিটি নকশা পরখ করছিল। হঠাৎ ওর নজর কাড়ল একটি অতি সাধারণ অথচ অসম্ভব মার্জিত ডায়মন্ডের লকেট, যার ঠিক মাঝখানে একটি নীলকান্তমণি সমুদ্রের গভীরতার নীল হয়ে আছে। আর্য ইশারায় তৃষাকে কাছে ডাকলো। তৃষা কাছে আসতেই আর্য কোনো ভূমিকা ছাড়াই লকেটটি হাতে নিয়ে তৃষার গলার কাছে ধরল। ও ঠান্ডা আঙুলের ছোঁয়া তৃষার ত্বকে লাগতেই ও আড়ষ্ট হয়ে গেল। তৃষা বাধা দেওয়ার স্বরে বলল, দেখুন, এসবের কোনো মানেই হয় না। আমি এত দামি জিনিস সামলাতে পারবো না। আর্যর জল শক্ত হয়ে এলো। সে লকেটটা রেখে দিয়ে বেশ ভারী গলায় বলল, সামলানোর দায়িত্ব আপনার নয়, ওটা আমার। আর আমি যেটা দিচ্ছি সেটা নিতে শিখুন। তৃষা আর কোনো কথা বলতে পারল না। নিশ্চুপ নির্বাক ভঙ্গিমায় চেয়ে রইল আর্যর দিকে। রজনীর তিমির বিদায় নিয়ে পূর্বাকাশে যখন কাঁচা সোনারোদ অলস মেঘের কোল ঘেঁষে উকি দিল, এহসান ভিলার প্রাঙ্গণে তখন এক ব্যস্ত মধুর প্রভাতের সূচনা হলো। শিউলিতলার সিক্ত ঘাসে ভোরের বৃষ্টিবিন্দুরা মুক্তোর মতো ঝিকমিক করছে, আর কামিনী ফুলের উগ্র সুবাস স্নিগ্ধ পবনে মিশে এক অপার্থিব আবেশ ছড়িয়ে দিচ্ছে। পাখিদের কলকাকলিতে মুখরিত সে মায়াবী ভোরে জাফলং অভিমুখে যাত্রার আয়োজন সম্পন্ন হলো। তৃষার পরনে আজ গাঢ় নীল রঙা সিল্কের শাড়ি, যা ওর ফর্সঙ্গে এক স্নিগ্ধ আভিজাত্য লেপে দিয়েছে। গলায় ঝিলিক দিচ্ছে সেই নীলকান্তমণির লকেটটি। আর আর্যর পরনে আসমানি রঙের শার্টিং শার্ট আর কালচে জিন্স। ও রাজভারী ব্যক্তিত্বে আজ যেন এক প্রশান্ত অরণ্যের নিস্তব্ধতা বিরাজমান। লাল ফ্রক পরে প্রজাপতির মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। বড়ক্ষণে তৃষার কাছে এসে থামছে। টুইঙ্কেল এবার দৌড়ে এসে ওর ছোট্ট হাত দুটো দিয়ে তৃষার শাড়ির আঁচলটা খামচে ধরে গোল গোল চোখে তাকিয়ে রইল। তৃষার কাজল কালো চোখ আর গলার সেই নীল লকেটটা দেখে ও যেন বিস্ময়ে থমকে গেছে। ও হুট করে তৃষার গালে একটা পুচকু আঙুল দিয়ে টোকা দিয়ে আদুরে গলায় বলল, OMG বানি, ইউ লুক লাইক এ রিয়েল এলসা। এই ব্লু ড্রেস আর গলার এই শাইনি স্টোনটা, তুমি কি আজ ম্যাজিক করে জাফলংয়ের সব পাহাড় বরফ বানিয়ে দিবে? তৃষা খিলখিল করে হেসে ওঠে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। ওর নাকে না ঘষে দিয়ে বলল, নোট মাই লিটল সিন্ড্রেলা, ম্যাজিক তো তুমি করো। আর শোনো, পাহাড়ে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করা যাবে না, ওকে? টুইঙ্কেল দুই হাত দিয়ে তৃষার গলা জড়িয়ে ধরে ঘাড় বাঁকিয়ে বলল, প্রমিস বনি, আমি একদম গুড গার্ল হয়ে থাকবো। বাট পাপা যদি আবার তোমাকে বকে, তখন কিন্তু আমি ফাইট করব। ডোন্ট ওয়ারি, আই অ্যাম ইয়োর বডিগার্ড। তৃষা ওর কপালে একটা শব্দ করে চমু খেলো। ওরা যখন এমন খুনসুটিতে মত্ত, ঠিক তখনই ভেসে আসলো আর্যর গম্ভীর কণ্ঠস্বর। আই থিঙ্ক বেলা বাড়ছে, কমছে না। তৃষা দৃষ্টি কুঁচকে তাকাই ওর দিকে, বিড়বিড় করে বলে, আল্লাহর বাস্তে এই করলা যদি কখনো একটু সুন্দর করে কথা বলতে পারে। কি বলছেন? ওই কিছু না তো। দ্রুত গাড়িতে উঠুন।
মা মামিরা অন্য গাড়িতে যাবে। আই থিঙ্ক আপনার আমার সাথে যাওয়াটাই বেটার। কিন্তু আমি কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না, দ্রুত উঠুন, হারি আপ। কি আর করার, তৃষা কাচুমাচু ভঙ্গিমায় আর্যর গাড়িতে গিয়ে বসলো। ওর ইচ্ছা ছিল জাহানারা বেগমের সাথে যাওয়ার, কিন্তু আর্য সেই মনোবাসনা পূর্ণ হতে দিল কই। এইম কি এখন? হঠাৎ প্রশ্নে রায়াদের এদিকে ফিরে চাইল সাবরিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোল ঘেঁষে সদ্য গড়ে ওঠা এই ক্যাফেটেরিয়াটি যেন নাগরিক কোলাহলের মাঝে একচিলতে স্নিগ্ধ অরণ্য। দেয়ালের কোণে ঝুলন্ত লতানো গাছ আর মৃদু নীল আলোর মায়া এক অপার্থিব নিস্তব্ধতা বুনেছে এখানে। কফির সুবাস আর হালকা ধোয়ারকুণ্ডলী বাতাসে মিলাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে একটি জরুরি দাপ্তরিক কাজে আজ ক্যাম্পাস অব্দি আসতে হয়েছিল রায়াতকে। কাজ শেষে যখনও ফিরছিল তখনই দেখা হয় সাবরিনার সাথে। সাবরিনাও আজ এসেছে বান্ধবী যুথিকার বাসায়। পরিচিত দুটি মুখ যখন এই চেনা রাজপথে আচমকা মুখোমুখি হলো, তখন গন্তব্যের তাড়া ভুলে দুজনই আশ্রয় খুঁজল এই নবীন ক্যাফেটেরিয়ার নিভৃত কোণে। আপাতত ঢাবিতে চান্স পেতে চাই। রায়াত আলতো করে চুমুক দিল কফিতে। ও হ্যাঁ, তোমার তো এইচএসসি আছে সামনে, তো প্রিপারেশন কেমন? ভালোই। শুধু ভালো? তোমার ভাইয়া তো অনেক বড় একজন সার্জেন্ট, ফ্যামিলির দিক থেকে চাপ আসে না? না, ভাই আমাকে কখনো চাপ দেয় না। তাহলে তো গুড। হুম। তো এইদিকে কেন এসেছিলে, বললে না তো? ও একটা ফ্রেন্ডের বাসায়। ও, ক্ষণিকের নীরবতা। রায়াত আনমনে কফি খেতে ব্যস্ত। সাবরিনাও বুঝতে পারছে না কি বলবে। হুট করে সাবরিনা প্রশ্ন করে বসল। লাইফ আপডেট কি রিয়াদ ভাই? কানাডায় সেটেল হওয়ার ইচ্ছা আছে নাকি? একদম না, এখানেই কিছু একটা করতে চাই। ও আচ্ছা তাহলে আজকে উঠি, নেক্সট টাইম কথা হবে। অ্যাকচুয়ালি আমি বিজি ছিলাম, বাট তোমাকে দেখিয়ে ভাবলাম একটু কথা বলি। ডোন্ট মাইন্ড, বাট এখন উঠতে হবে। আচ্ছা, প্রবলেম নেই। পিচ ঢালা মসৃণ রাজপথ ঘিরে আর্যর শ্বেত শুভ্র যানটি যখন জাফলংয়ের পানে ধাবমান, বাতাসের শোষ শব্দে যেন এক আদিম মায়াবী মূর্ছনা বেজে উঠল। অঞ্জন মেঘের কোল ঘেঁষে আসা রোদ জানালার সার্সি চুয়ে তৃষার লাবণ্যময়ী মুখে এক অদ্ভুত আলপনা এঁকে দিচ্ছে। অবাধ্য কেশগুচ্ছ অবিরল নৃত্যে মত্ত হয়ে ওর ললাটার গণ্ডদেশে স্পর্শ করছে বারবার। তৃষা মগ্ন হয়ে দেখছে দুপাশে দ্রুত সরে যাওয়া শ্যামল বনানীর স্নিগ্ধ রূপ। টুইঙ্কেল তখন তৃষার পাশের সিটে নিজের খেলনাগুলো নিয়ে মহাব্যস্ত। কখনো সে জানালার বাহিরে হাত বাড়িয়ে মেঘ ধরার ব্যর্থ চেষ্টা করছে, আবার কখনো গুনগুন করে নার্সারি রাইমস গাইছে। আর্যর বলিষ্ঠ হাত দুটি স্টিয়ারিংয়ে স্থির থাকলেও তার তীক্ষ্ণ দৃষ্টি বারবার আর চোখে তৃষার দিকে নিবদ্ধ হচ্ছে। তৃষার শাড়ির নেভি ব্লু রংটা এই সকালের আলোয় যেন সমুদ্র নীলকেও হার মানাচ্ছে। হঠাৎ আর্যর গম্ভীর কণ্ঠস্বর গাড়ির ভেতরে এসে প্রশান্তিকে মৃদুভাবে স্পর্শ করল। জানালার কাঁচটা একটু তুলে দিন তৃষা, বাতাসের ঝাপটায় আপনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আর ওই চুলগুলো সামলাতে পারছেন না যখন, তখন আটকে রাখলেই তো হতো। তৃষা চুলের গোছাগুলো কানে গুজে দিয়ে বলল, আপনার কি সবকিছুতেই প্রবলেম? আর্যর দিকে চেয়েও ওর মনোভাব বুঝতে ব্যর্থ হলো তৃষা। তবে দৃষ্টি ঘোরানোর ঠিক পূর্ব মুহূর্তেই আর্য নির্বিকার কণ্ঠ ভেসে আসলো। প্রবলেম? অফকোর্স, আমার ড্রাইভিংয়ে কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। আপনার ওই অবাধ্য চুলগুলো বারবার আমার দৃষ্টি সীমানায় বিভ্রম তৈরি করছে। তৃষা থমকে গেল। আর্যর সরাসরি এমন স্বীকারোক্তিতে ওর বুকের ভেতরটা হঠাৎ অলিক ছন্দে স্পন্দিত হতে লাগলো। ও স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। অতঃপর দ্রুত জানালার কাজটা তুলে দিয়ে মুখ ফিরিয়ে নিল বাহিরের দিকে। টুইঙ্কেল পেছনের সিট থেকে মাথা বাড়িয়ে আধো আধো গলায় বলল, পাপ্পা তুমি কি আমার বাণীকে বকছো? আমি কিন্তু সিগন্যাল দিচ্ছি, স্টপ ইট। আর্য এবার বাঁকা হাসল খানিক। রাস্তার এক নিভৃত বাঁকে বৃষ্টির ভেজা পিচ্ছিল পথে ঢাকা পিছলে পড়ে থাকা এক কিশোরকে দেখে মেহসানা বড্ড বিচলিত হয়ে পড়ল। ও এদিকটা দিয়ে যাচ্ছিল লাইব্রেরির উদ্দেশ্যে। হঠাৎ এমন দৃশ্যে ও হচকিত হয়ে তৎক্ষণাৎ নিজের ওড়না দিয়ে রক্তক্ষরণ থামানোর আপ্রাণ চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া একটা সিএনজি থামিয়ে সোজা নিয়ে এলো শহরের নামী প্রাইভেট হাসপাতালে।
করিডোর দিয়ে স্ট্রেচার ঠেলতে ঠেলতে ও যখন হন্তদন্ত হয়ে এমার্জেন্সিতে ঢুকলো, ঠিক তখনই ধবধবে সাদা অ্যাপ্রন পরে গম্ভীর মুখে বেরিয়ে আসছিল আদ্রিয়ান। মেহসানাকে ওই আলুথালু বেশে আর রক্তমাখা হাতে দেখে আদ্রিয়ানের ভ্রু কুঁচকে গেল। মেহসানা হাঁপাতে হাঁপাতে বলল, আপনি প্লিজ একে দেখুন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর ব্লাড লস হচ্ছে। আদ্রিয়ান এক মুহূর্ত দেরি না করে ছেলেটির পালস চেক করতে করতে অত্যন্ত পেশাদার গলায় নার্সদের নির্দেশ দিলেন। তারপর মেহসানার দিকে ফিরে এক শান্ত দৃষ্টি হেনে বললেন, কুল ডাউন মিস, এতটা চিন্তিত হবেন না। আপনি আপনি প্লিজ ওকে একটু দেখুন। মেহসানার মিনতির স্বরে বলা কথাগুলো আদ্রিয়ানের বুকে কেমন করে জানি বিঁধল। ও আর কোনো বাক্য ব্যয় না করে সোজা অপারেশন থিয়েটারের দিকে হাঁটা দিলেন। দীর্ঘ 1 ঘন্টা পর যখন ও বেরিয়ে এলো, মেহসানা তখন বেঞ্চে বসে ক্লান্তিতে ঝিমুচ্ছিল। আদ্রিয়ান ওর সামনে এসে একটি পানির বোতল বাড়িয়ে দিয়ে বেশ মোলায়েম স্বরে বললেন, ছেলেটি এখন আউট অফ ডেঞ্জার, তবে মিস নেক্সট টাইম নিজের সেফটির কথাটাও একটু ভাববেন। আপনার হাতে তালুটা কেটে গেছে, খেয়াল করেছেন? মেহসানা নিজের হাতের দিকে তাকিয়ে অবাক হলো। আদ্রিয়ান কোনো অনুমতি না নিয়ে পকেট থেকে অ্যান্টিসেপটিক ওয়াইপ বের করে মেহসানার ক্ষতটা পরিষ্কার করতে লাগলেন। সেই মুহূর্তের নিস্তব্ধতায় মেহসানা অনুভব করল এই রাগী ডক্টর সাহেবের ভেতরেও এক অদ্ভুত মায়ের সমুদ্র লুকিয়ে আছে। সে কেবল বড় বড় চোখে আদ্রিয়ানের একাগ্র মুখটার দিকে তাকিয়ে রইল। আনমনে বলল, থ্যাংক ইউ। আদ্রিয়ান কিঞ্চিত বিস্ময়ে তড়িৎ গতিতে তাকালো ওর দিকে। এই চিমটি কাটুন তো। ধন্যবাদের প্রত্যুত্তরে এমন একটা কথা শুনে বিস্ময়ের সকল সীমা পেরিয়ে ভ্রুকুচকে তাকালো মেহসানা। কি হলো, কাটুন বলছি। মেহসানা পূর্বের নাই স্তব্ধ ভঙ্গিমায় থেকেই চিমটি কাটলো। আদ্রিয়ান চিমটি খেয়ে কাল্পনিক ব্যথার ভান করে হাত ছাড়তে ছাড়তে অবিশ্বাসের সুরে বলে উঠল, ও তার মানে এটা রিয়েল ছিল, কোনো হ্যালুসিনেশন নয় তো? মেহসানা ভ্রুকুচকে রেগে গিয়ে বলল, কিসের হ্যালুসিনেশন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি জাস্ট থ্যাংক ইউ বললাম, আর আপনি চিমটি কাটতে বলছেন? আদ্রিয়ান পকেটে হাত পরে একাল হেসে বলল, আরে না, মানে আপনার মতো ফায়ার সার্ভিস টাইপ পাবলিক যে আমাকে কোনোদিন থ্যাংক ইউ বলতে পারে, সেটা আমার মেডিকেল সায়েন্সের সিলেবাসের বাইরে ছিল। আমি তো ভাবলাম আজকেও বুঝি কোনো নতুন ঝগড়ার এপিসোড শুরু হবে। থ্যাংক ইউটা হজম করতে একটু সময় লাগছে আর কি। মেহসানা এবার তেলে বেগুনে জ্বলে উঠল। ওড়নাটা শক্ত করে জড়িয়ে নিয়ে কড়া গলায় বলল, আপনার মতো অশুভ লোককে থ্যাংক ইউ বলাটাই আমার জীবনের সবচেয়ে বড় মিস্টেক ছিল। আমি তো আপনার প্রফেশনকে রেসপেক্ট জানিয়ে ওটা বলেছি, আপনাকে নয়। আপনি তো সেই আগের মতো ইডিয়েট রয়ে গেছেন। আদ্রিয়ান এবার মেহসানার একদম সামনে এসে ওর চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে ফিসফিস করে বলল, এই তো, এই রূপটাতেই আপনাকে আসল মিস মিমি মনে হয়। ওই থ্যাংক ইউ বলা শান্ত মেয়েটা বড্ড বোরিং ছিল। তবে শুনুন মিস ঝগড়ুটে, ইডিয়ট হলেও এই ইডিয়টটাই কিন্তু আপনার রক্তমাখা হাতটা পরিষ্কার করে দিয়েছে। সো একটু তো ক্রেডিট পাওয়াই উচিত, তাই না? মেহসানের রাগে ফুঁসতে ফুঁসতে ব্যাগটা কাঁধে নিয়ে গটগট করে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। পেছন থেকে আদ্রিয়ানের দরজ কণ্ঠস্বর ভেসে এলো, সাবধানে যাবেন, আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটিয়ে নতুন পেশেন্ট নিয়ে হাজির হবেন না যেন। আমার ডিউটি কিন্তু শেষ। মেহসানা পেছনে ফিরে তাকালো না, গটগটি চলে গেল। পিছে প্রসারিত হাসলো আদ্রিয়ান। নিঃসতি রাতের নিবিড় আধারে জাফলংয়ের বুক চিরে ধাবমান আর্যর গাড়িটি যখন এক আভিজাত্যমণ্ডিত সিংহদ্বারের সম্মুখে এসে থমকে দাঁড়ালো, তখন চরাচর জুড়ে এক আদিম নিস্তব্ধতা বিরাজমান। দূর পাহাড়ের গায়ে জোনাকির আলাপনা আর ঝিঝি পোকার ঐক্যতানে রজনী তখন বড্ড রহস্যময়ী। সম্মুখে দণ্ডায়মান সেই সুবিশাল প্রাচীন জমিদার বাড়িটি যেন ইতিহাসের এক ধূসর দলিল। প্রাচীন জমিদারি আমলের কারুকাজ খচিত খিলান আর লোনাধররা ইটের পাজরে এখন আধুনিকার প্রলেপ মাখানো সুবিস্তৃত বাড়িতেই এলাকায় তালুকদার মঞ্জিল নামে খ্যাত। আর এটাই আর্যর মামা বাড়ি। ইঞ্জিন বন্ধ করে একবার পাশের সিটের দিকে তাকালো। তৃষা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিনের ভ্রমণ ক্লান্তি আর নেভি ব্লু শাড়ির ভারী ভাজে ও যেন এক শ্রান্ত পরিশ্রান্ত মায়াবতী। ওর মাথাটা জানালার কাছের সাথে ঠেস দিয়ে রাখা, ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁকা হয়ে আছে গভীর প্রশান্তিতে। টুইঙ্কেল পেছনের সিট থেকে হাই তুলে চোখ কচলাতে কচলাতে নেমে এলো।
ও আর্যর প্যান্টের কোনা ধরে টান দিয়ে নিচু স্বরে ফিসফিস করে বলল, পাপ্পা, ও পাপ্পা, পানি তো ঘুমিয়ে একদম আইসক্রিম হয়ে গেছে। এখন ওকে কে জাগাবে? আর্য টুইঙ্কেলের মাথায় হাত রেখে ইশারায় চুপ থাকতে বলল। ও গাড়ি থেকে নেমে তৃষার পাশের দরজাটা সন্তর্পণে খুলল। পাহাড়ি ঠান্ডা বাতাস ওর নাকে লাগতেই তৃষা সামান্য নড়ে চড়ে বসল, কিন্তু ওর ঘুম ভাঙল না। আর্য একবার ভাবল ওকে ডাকবে, কিন্তু তৃষার সেই নিষ্পাপ ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে আরুর ঘুম ভাগাতে পারল না আর্য এবার নিজের বলিষ্ঠ হাত দুটি তৃষার পিটার হাঁটুর নিচে গলিয়ে দিয়ে এক ঝটকায় ওকে কোলে তুলে নিল। নেভি ব্লু শাড়ির আঁচলটা মেঝের দিকে ঝুলে পড়তেই আর্য টুইঙ্কেল ওটা সামলে নিল। টুইঙ্কেল পাশে পাশে নাচতে নাচতে এগোচ্ছিল। তালুকদার মঞ্জিলের বিশাল কাঠের দরজা দিয়ে যখন আর্য তৃষাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করল বাড়ির সদর মহলে, তখন বাতি জ্বলছে। বড় মামা মোজাম্মেল হক আর বাড়ির অন্য মেহমানরা অবাক বিস্ময়ে এই দৃশ্য অবলোকন করলেন। আর্যর মতো এমন এক রাজভারী মানুষ এবং কঠোর ডিসিপ্লিনড মানুষ যে এভাবে পরম মমতায় নিজের স্ত্রীকে আগলে নিয়ে আসতে পারে, তা যেন সবার কাছে এক নতুন গল্প। গজর গজর ফুসুর ফুসুর হলেও খানিক উপস্থিতিদের মাঝে, তবে সেটিকে তোয়াক্কা না করেই আর্য তৃষাকে নিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি জমালো। দীর্ঘ তন্দ্রাচ্ছন্নতার অবসান ঘটিয়ে পিটপিটিয়ে চোখ মেলতেই তৃষার সামনে দৃশ্যমান হলো কয়েকজোড়া চঞ্চল দৃষ্টি, যারা বিস্ময়াভিভূত হয়ে দৃষ্টিতে অবলোকন করছে তাকে। ঘুম ভেঙেই এমন দৃশ্যে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে পাশে বসা টুইঙ্কেলকে দেখে কিছুটা নিশ্চিন্ত হলো। এদিকে ওর ঘুম ভাঙতেই টুইঙ্কেল উৎসুক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, ও বানি, তুমি উঠলে তাহলে? তৃষা ঘুম ঘুম কণ্ঠে বলল, সুইটহার্ট। জানো বানি কি হয়েছে? কি সুইটহার্ট? তুমি তো ঘুমিয়েছিলে, তাই পাপা তোমাকে হিরোদের মতো করে কোলে নিয়ে এসেছিল এখানে। আর জানো তো, তখন সবাই তোমার আর পাপার দিকেই তাকিয়েছিল। টুইঙ্কেলের কথাগুলো কর্ণগোচর হতেই শ্রবণান্দ্রিয় ঝাঝা করে উঠল তৃষার। দৃষ্টি বিস্ফোরিত লজ্জায় মনে হলো ধরিত্রী দ্বিধা হোক, আরও তার মধ্যে ঢুকে যাক। এরই মাঝে হঠাৎ এক নবকুড়ির দলবল ঘিরে ধরল ওকে। রাইসা ওর দিকে এগিয়ে এসে বিছানায় ধপাস করে বসে বলল, আরে ডোন্ট শাই ভাবিমণি, আমরা তো রীতিমতো ভড়কে গিয়েছি ভাইয়াকে ওভাবে দেখে। মানে ওনার মতো মানুষ সোজা কোলে করে এন্ট্রি নিল। উফ, কি জোশ লাগছিল। তৃষা ভালো করে তাকিয়ে দেখল চঞ্চল অষ্টাদশী কন্যাটির পানে। রাইসা তৎক্ষণাৎ ওইদিকে তাকিয়ে খানিক প্রসারিত হেসে বলল, ও হ্যাঁ, তোমাকে তো আমার নামই বলিনি। আমি রাইসা, মেহেরা ইবনাত রাইসা, তোমার সব থেকে কিউট ননাস। এতক্ষণ সব ঠিক চলছিল, হুট করে রাইসার এমন কথাই তেড়ে আসলো রায়া। দাঁতে দাঁত চেপে বলল, তুই কিউট মানে? একটি কিউট নাচ আমি ভাবিমনির, তাই না ভাবিমনি? তৃষা খানিক মিষ্টি হাসলো ওদের এমন খুনসুটিতে। তোমরা সবাই কিউট, আমার কিউটি কিউটি ননাস। ঝগড়া করো না প্লিজ। রাইসা ওকে মারতে আসা রায়ের হাতটা আজকে তৃষার উদ্দেশ্যে বলল, দেখেছি তো ভাবিমণি, কি পরিমাণ বাদরও। রায় তৎক্ষণাৎ ওকে ছেড়ে দিয়ে বলল, তোর সাথে বোঝাপড়া পরে হচ্ছে। যাই হোক ভাবিমনি, আমি তোমার সবচেয়ে কিউট আর সবার ছোট নাচ। ওই দামরি তো কলেজে, কিন্তু আমি এবার সবে 9-এ। রাইসার রায়ের খুনসুটি যখন তুঙ্গে, তখনই হাতে রূপলি ট্রে আর তাতে কয়েক গ্লাস লেবুর শরবত নিয়ে ঘরে প্রবেশ করলো অহনা। ওর শান্ত আর ধীর স্থির চলনই বলে দিচ্ছে ও এই বাড়ির বড় মেয়ে। ঘরে ঢুকেই ওই রাইসা আর রায়াকে এক চিলতে কড়া নজরে দেখে নিয়ে ধমকের সুরে বলল, তোরা কি শুরু করলি বলতো? বেচারি তৃষা মাত্র ঘুম থেকে উঠল, আর তোরা এক ঝাঁক কাকের মতো ওর উপর ঝাঁপিয়ে পড়লি। একটু নিঃশ্বাস নিতে দে ওকে।
অহনার কথায় দুই বোন একটু চুপসে গিয়ে একে অপরের দিকে তাকিয়ে মুখ ভ্যাংচালো। অহনা এবার তৃষার দিকে ফিরে এক চিলতে স্নিগ্ধ হাসি দিয়ে শরবতের গ্লাসটা এগিয়ে দিল। তৃষা বেশ লজ্জিত মুখে গ্লাসটা হাতে নিল। অহনা বিছানার একপাশে বসে সহজ গলায় বলল, শোনো তৃষা, আমি কিন্তু তোমাকে নাম ধরেই ডাকবো। সম্পর্কে আমি তোমার বড় ননাস, তাই আমি আপনি আপনি করে দূরত্ব বাড়াতে চাই না। তুমি যেন কিছু মনে করো না আবার। তৃষা দ্রুত মাথা নেড়ে স্মিত হাসল। আরে না 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 অহনা আপু, একদমই না, বরং আপনি নাম ধরে ডাকলেই আমি বেশি কমফোর্টেবল ফিল করব। অহনা ওর পিঠে হাত রেখে বলল, এই তো আমার পিচ্ছি বোন। তৃষা হাসতে হাসতে এক চুমুকে শরবত খেল। তখনই ও লক্ষ্য করল ঘরের একদম কোণায় দুটো পিচ্ছি ছেলে গুটিসুটি মেরে বসে আছে আর বড়দের কথা গিলছে। ওরা আর্যর ছোট মামার ছেলে রাফিদার রিক্ত জমজোড়া। অহনা ওদের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, এই যে দুই চোর, তোরা ওখানে স্ট্যাচুর মতো বসে আছিস কেন? ভাবিমণির সাথে কথা বলতে পারিস না? রাফিদ মাথা চুলকে লাজুক হেসে বলল, রিক্ত পাশ থেকে সাই দিয়ে বলল, হ্যাঁ ভাবিমণি, আমরা তো ভাবছিলাম তুমি বোধহয় কোনো সায়েন্সের ফিকশন মুভির হিরোইন। মাম্মা বারবার বলেছে কেউ যেন তোমাকে ডিস্টার্ব না করে। আমরা তো ক্লাস 5-এর স্টুডেন্ট, আমাদের তো আর তোমার মতো এত পাওয়ার নেই। তৃষা ওদের এই পাকা পাকা কথা শুনে হো হো করে হেসে উঠল। ও ওদের ইশারায় কাছে ডেকে বলল, আরে না না না, তোমরা এসো তো এখানে। তোমরা কি জানো আমার টিমের মেম্বার হতে হলে তোমাদের মতো কিউট ছেলেদেরই আগে দরকার। রাফিদার রিক্ত এবার সাহস পেয়ে তৃষার পাশে এসে বসল। অন্দরমহলের এই কলকাকলির অন্তরালে উত্তর পাশের ঘরটাতে শ্রাবণের মেঘ জমেছে। আর্যদের মেছো মামার ছোট মেয়ে অরু তালুকদার মায়ের চোখে মুখে আজ শ্রাবণের মেঘের মতো এক থমথমে বিষণ্ণতা। কক্ষের চৌকাঠে দাঁড়িয়ে ও যখন তৃষার হাসি মাখা মুখের দিকে তাকালো, ওর বুকের ভেতরটা যেন অভিমানে মোচড় দিয়ে উঠল। কৈশোরের সেই দুরন্ত দুপুরগুলো থেকে আর্যর প্রতি এক নীরব অনুরাগ ও সযত্নে লালন করে এসেছে। মেহেরিনের বিদায়ের পর মায়া ভেবেছিল এবার হয়তো ধূসর মরুদ্যানে বৃষ্টির দেখা মিলবে, কিন্তু তৃষার এই স্নিগ্ধ উপস্থিতি ওর সেই রঙিন স্বপ্নের প্রাসাদে বজ্রপাত ঘটালো। আসমা বেগম মেয়ের চোখের সেই কম্পিত লোনা জলের আভাস পেয়ে দ্রুত ওর পাশে এসে দাঁড়ালেন। মায়ের কাঁধে হাত রেখে কিঞ্চিত করা অথচ সতর্ক স্বরে ফিসফিস করে বললেন, মায়া, নিজেকে সামলা। অহেতুক শোক দেখিয়ে নিজের সম্মান হারাস না। কপালে যা নেই তা নিয়ে শোক করা সাজে না। এখন বাইরে চল, সবাই তোর অপেক্ষা করছে। মায়া তপ্ত এক দীর্ঘশ্বাস গোপন করে মায়ের কথাই যান্ত্রিকভাবে মাথা নাড়ল ও মায়ের দিকে স্থির চোখে তাকিয়ে বলল, আই ওয়ান্ট আর্য ভাই মা। আর তুমি তো জানো আমি যেটা চাই সেটা নিজের করেই সারি। আমার আর্যকে লাগবে মা, আর্যকে। আসমা বেগম ওর দিকে তাকিয়ে বললেন, কি হচ্ছেটা কি মায়া, তুমি কি বুঝো না? আর্যর বিয়ে হয়ে গিয়েছে, ইভেন এটা ওর দ্বিতীয় বিয়ে। সো হোয়াট মা, আমি যখন বলেছি আমার ওকে লাগবে তার মানে আমার ওকেই লাগবে। বলেই অশ্রমে প্রবেশ করল মায়া। রজনীর নিস্তব্ধতার মাঝে মেয়ের এমন কথাই কিঞ্চিত ভ্রু কুচকাল আসমা বেগম। তার আদরে এই মেয়ে এমন বাদর হয়েছে এটা ভালো করেই জানা তার। তবে এতদিনের আবদারগুলো আসমা বেগম যেভাবেই হোক পারুক পূরণ করেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ পর সবার সাথে নিচে নামল তৃষা। ওর বাম হাতটা শক্ত করে জাপটে ধরে আছে টুইঙ্কেল। আওড়াচ্ছে নিজের পাকা পাকা কথার ছুলি। সিঁড়ি ভেঙে নামার সময় তৃষা দেখল তালুকদার মঞ্জিলের বিশাল ড্রয়িং রুমের মাঝে বিদ্যমান সেগুন কাঠের ভারী সোফায় আয়েশ করে বসে আছেন মুরব্বীরা। ছাদ থেকে ঝোলানো ভিক্টোরিয়ান ছাড়ো লণ্ঠনের মৃদু হলদেটে আলোয় দেয়ালে টানানো তেল চিত্রগুলো
এক মায়াবী রহস্যময় জেগে উঠেছে। ধোয়া ওঠা এলাচ চা আর গরম সিঙ্গারার সুবাসে ঘরটি আমোদিত। চারপাশের হাসি গল্পের প্রাণখোলা শব্দে পুরনো এই আভিজাত্যমণ্ডিত অন্দরমহলটি আজ এক পরমাত্মীয়তার চাদরে মুড়ি দিয়ে শান্তিতে অবগাহন করছে। সিঁড়ি দিয়ে নামতেই তৃষার নজর গেল সোফায় বসে থাকা বৃদ্ধা মহিয়সীকে। তিনি আর্যর নানী।